দেখেন কাদামাটির যে বিপর্যয়, সারাদিন যে কষ্ট করেছেন সেই কষ্টের মূল্য অনুযায়ী মাছ কিন্তু পাওয়া যায়নি আজকে। কি ফায়ার সার্ভিসের লোক নাকি? নিচে মাটি, গরান গাছের যে ডাল সেটা দিয়ে কিন্তু ওয়ালটা করা হয়েছে, উপরে ছাতা, নিচে কাদা, যাবেন কিভাবে বলেন? কিন্তু চা খাইতে যাচ্ছে প্রায় 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে। দেখেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা চলে এসেছি সুন্দরবনে। আমি এখন আছি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার হরিনগর ঘাটে। আমার পিছনেই সুন্দরবন। আজকের ভিডিওতে আমরা দেখাবো সুন্দরবনের গ্রামের মানুষের বর্ষাকালের জীবনযুদ্ধ। হরিনগর ঘাট থেকে নৌকায় ছুটে চলেছি সুন্দরবনের শেষ গ্রামের দিকে। নৌকা চলছে আপন গতিতে, আর নদীর তীর জুড়ে দাঁড়িয়ে আছে সুন্দরবন তার আপন মহিমায়। কি অপূর্ব, কি নৈসর্গিক, চোখ ফেরানো যেন কঠিন। সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি গভীরের দিকে। নদীর দুপাশে সবুজের সমারোহ, তার মাঝ দিয়ে বয়ে চলেছে আমাদের নৌকা। এখানকার মানুষের জীবনযাত্রা অনেকটা নির্ভরশীল এই সকল নৌকার উপরে। যাতায়াত থেকে শুরু করে প্রয়োজনীয় কাজ সবকিছুর সাথে জড়িয়ে আছে নদী আর নৌকা। সুন্দরবনের এলাকায় সুন্দরবনই বলা যায়। এপারে সুন্দরবন, ওপারে সুন্দরবন, মাঝখানে কিছু ঘনবসতি। তো চলুন আমরা উপরে যাই এবং আপনাদেরকে আরো সুন্দরবন এলাকার বাস্তব চিত্র, এখানকার মানুষের জীবনের যে দৈনন্দিন কর্মযোগ্য সবকিছু আপনাদেরকে দেখাই। চলুন, আমরা তো চলেই আসছি একেবারে সুন্দরবনের মাঝ বরাবর, সুন্দরবনের ভিতরে। দেখেন আমার এই যে ঠিক বাম পাশেই সুন্দরবন, এখান থেকে সুন্দরবন দেখা যায়। আর আমি রাস্তা দিয়ে হাঁটছি, কাঁচা মাটির রাস্তা, আর আমার বাম পাশে কিছু বসত বাড়ি, মানুষ বাস করছে। অর্থাৎ এক কথায় বলা যায় সুন্দরবনের মাঝে আমরা বর্তমানে আছি। চাচা কি মাছ ধরছেন? আপনাদেরকে একটু এখানকার ঘরবাড়িগুলো আমি দেখানোর চেষ্টা করি। দেখেন ম্যাক্সিমাম ঘরবাড়ি কিন্তু এখনো পর্যন্ত মাটির দেয়াল, আর উপরে দেখতে পাচ্ছেন গোলপাতার ছাউনি। অর্থাৎ এখানকার মানুষের সব মিলিয়ে জীবনযাপন খুবই সংগ্রামের। দেখেন ঘরবাড়িগুলো এখনো কি অবস্থা, মাটির তৈরি, কোথাও কিন্তু বেড়াও নাই, তারপরেও চলছে জীবন সংগ্রাম। আপনার নাম কি? আমার নাম পূর্ণচন্দ্র ভাঙি। পূর্ণচন্দ্র কাকা। হ্যাঁ কাকা সব মিলিয়ে ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এখানে কি আপনার জন্ম এলাকা? হ্যাঁ এইখানে আমাদের ঠাকুর ধর্ম সবই এখানে। হ্যাঁ এইখানে। তো এখানে যে কাঁচা রাস্তা, নদীর পাশে, নদীর জীবন, সব মিলে কি আপনার কষ্ট হয় এখন না? এইটা বাজে থুইয়ে নাই, শুনতেছি যে এটি সলিং হবে। তাই? হ্যাঁ এটি সলিং হলে মনে হয় কিছুটা কষ্ট কম হবে। এখানকার আশেপাশে মানুষের যে জীবিকা নির্বাহ ভালো আছে করে, সব মিলিয়ে এখানকার মানুষ কি করে মূলত? ওই নদীতে মাছ কাঁকড়া ধরে, আর এই ধান লাগায়, ধান হয়। নদীর পাশ দিয়ে হাঁটছি, বিকালের পরিবেশটা খুবই সুন্দর, চমৎকার। কিন্তু মনটা খারাপ হয়ে গেল এটা দেখে। এখানকার মানুষের দৈনন্দিন জীবন যাপনের যে প্রক্রিয়া দেখলাম, বিশেষ করে এখানে কিন্তু স্কুল এবং কলেজ, বাচ্চাদের যে লেখাপড়ার বিষয়টা, সেটা খুবই কষ্টের। প্রত্যেকটা এলাকাতেই বাংলাদেশ সরকার কর্তৃক প্রাইমারি স্কুল আছে, তারপরও সব থেকে বড় সমস্যা বাচ্চারা এই যে আঁকাবাঁকা কাঁচা রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু প্রতিনিয়ত যাওয়া আসা করছে বাচ্চারা স্কুলে। এবং এখানকার আরও একটি সব থেকে বড় সমস্যা, সেটা হলো চিকিৎসা সেবা। চাইলেই কিন্তু হাতের নাগালে চিকিৎসা তারা পান না। এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে যেতে হয়। তারপরও শুধুমাত্র উপজেলা হসপিটালগুলো আছে সেখানে, তাছাড়া কিন্তু চিকিৎসা ব্যবস্থা এখানে অনেক নাজুক। মানুষের যদি গুরুতর কোনো সমস্যা হয় আকস্মিকভাবে, এটা মোকাবেলা করতে হয় নিজেদের মতো করেই। রাস্তার উপরেই নৌকা দেখতে পাচ্ছেন, নৌকাটা এখানে রাখা হয়েছে। এখন তো ভাটা, জোরে পানি এলে কিন্তু নৌকাটা এখান থেকে রিপেয়ারিং করার জন্য হয়তো রাখছিল, তো তারপরে কিন্তু আবার নদীতে নামানো হবে। একটা বিষয় হলো এখানকার মানুষের প্রতিটা বাড়িতেই কিন্তু একটি করে নৌকা থাকতেই হবে, নৌকা থাকবেই। দেখেন কাদামাটির যে বিপর্যয়, ভাইরা আসছেন মোটরসাইকেল নিয়ে মাছ ধরার জন্য, কিন্তু এখন মোটরসাইকেলকে ঠেলে নিয়ে যাওয়া লাগছে, কারণ কিন্তু এখানে প্রচন্ড কাদা।
এইমাত্র সুন্দরবন থেকে নৌকা যোগে কিন্তু আমাদের এখানকার যে ভাইরা আছেন মাছ ধরে নিয়ে আসছে। তো চলেন দেখি আপনাদেরকে। আমাদের আরো এক ভাই আছেন, ভালো আছেন? মাছ পেয়েছেন? ওই দেখেন না, আচ্ছা আচ্ছা, চলেন দেখি আপনাদেরকে। ভাইরা মাছ ধরে নিয়ে আসছেন সুন্দরবনের ভিতর থেকে। কি কি মাছ পাওয়া গেল দেখি আমরা একটু। আপনারা কি ছিপ দিয়ে মাছ ধরলেন ভাই? কই দেখি কি মাছ পেলেন আজকে, দেখি। নদীর বিভিন্ন রকমের মাছ। এটা কি মাছ ভাই? ওটা হচ্ছে ট্যাংরা মাছ, আর এগুলো হচ্ছে ভোলা মাছ। ভোলা মাছ। ছিপ দিয়ে সারাদিন কষ্ট করলেন, অল্প মাছ। সারাদিন যে কষ্ট করেছেন সেই কষ্টের মূল্য অনুযায়ী মাছ কিন্তু পাওয়া যায়নি আজকে। বন এলাকার বাসিন্দারা কিন্তু এরকম টাটকা মাছ প্রতিনিয়ত তারা খান। শহরের মানুষ তো মাছ খেতে হলে এই মাছটা এখান থেকে বরফ দিতে হবে, তারপরে তো আস্তে আস্তে নিতে হবে, তারপরে প্রায় 1-2 দিন পরে এই মাছটা পাওয়া যায় শহরের বাজারে। কিন্তু গ্রামের মানুষের বিষয়টা হলো রাস্তা কাঁচা, ঘর কাঁচা, তবে সবকিছু কিন্তু একেবারে ফ্রেশ সুন্দরবন থেকে ধরে নিয়ে আসছে। এই যে গাংরা ট্যাংরা মাছ দেখতে পাচ্ছেন। একটু পরেই বাড়িতে যাওয়া হবে, রান্না করা হবে, খাওয়া হবে। এই তো জীবন, এভাবে চলছে জীবন। কাকা কেমন আছেন? ভালো। ভালো আছেন? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি আমার হাতে খুব সুন্দর একটা বীজ। এটা কি গাছ মূলত? এটা এটা সুন্দরবনের সুন্দরী ফল। এটাই সুন্দরী ফল। হ্যাঁ। সুন্দরবনকে সবাই আমরা জানি সুন্দরবন নামে, সেই গাছটা কিন্তু এটাই। এই গাছটা কত বড় হয় মূলত? এই গাছটা খুব বড় হয় না, ছোট হয়। আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশে, আপনার বাড়ির সামনেই তো সুন্দরবন, এই সবই তো কেওড়া গাছ। তাহলে এই সুন্দরী গাছটা কোন এলাকায় পাওয়া যায়? এও নদীর মধ্যে পাওয়া যায়। নদীর মাঝখানে। এই গাছে যে ফলগুলো হয় এটা কি খাওয়া যায়? হ্যাঁ, আগে আমরা পুড়ি খাইতাম ওর ভিতরে হ্যাঁ। শ্বাসটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ভিতরে যে শ্বাসটা আছে পোড়াই ও, খাওয়া যায়। হ্যাঁ, ও কাঁচা, এই নিচেও কাঁচা একটা ফাটিয়ে দেখাচ্ছে। খাওয়া যাবে ওটা? হ্যাঁ, কাঁচাটা খাওয়া যাবে? আচ্ছা, এই জায়গায় এ চাবালি, ক্লোজ করে নিয়ে আসেন। এই দেখেন চাবালি, দাঁড়ান, দাঁড়ান, এটা আমার কাছে দেন। এই দেখেন। এই দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। কাকা, ওই যে ফল ভেঙে ফেললেন না, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছি সাদা অংশ, এটা খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যায়। আর এটা চাবালি মনে করে দুধের মতন একটা আশ্রয় দেয়। খেলে অসুবিধা নাই তো? না, আপনারা আর তাহলে তাহলে ছোটবেলায় বহুত খাইছি সিদ্ধ করে পুড়িয়ে, তাই? একদম আলুর সেম লাগবে, স্বাদ কেমন? আলুর মতো? একদম তাহলে পুরোটাই। যখন কাঁচা থাকবে তখন একরকম স্বাদ, হুম। আবার যখন এটা যখন ফলটা পরিপক্ক হয়ে যায় তখন ওর ভিতরটা পোড়াই খেতে হয়, তখন আর এক স্বাদ না। তো এখানে থাকতে কোনো যখন- অসুবিধা হয় না আপনাদের? যদিও অসুবিধা হয়, আশ্রয় কেন্দ্রে আছে, সেখানে তো এরকম নিরাপদ কি আশ্রয় কেন্দ্রে কি যাওয়া লাগছে কখনো? হ্যাঁ, বহুতবার যাওয়ার লিগে, তাই না? আয়লার সময়, আমপান ঝড়ের সময় যাওয়া লাগে, ওই ছেলেগুলো নিয়ে যাওয়া লাগে। যেতে হয়। হ্যাঁ, একটা ভয় থাকে, আশঙ্কা কাজ করে যদি কোনো ওই- ক্ষতি হয়। সেই সময় যাওয়া লাগে। এখানে যেহেতু বেড়িবাঁধ, ওপাশেই নদী আর এই পাশেই কিন্তু মানুষের বসত ভিটা। তো আমি খেয়াল করলাম এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু এই যে উঁচু বেড়িবাঁধ, সেখান থেকে নামতে হলে একভাবে তো নামতে হবে, প্রচুর রিস্ক খুবই। তো দেখেন প্রত্যেকটা বাড়ির সামনে আমি দেখেছি এই যে গাছ, এবং এটা সুন্দরবনেরই বিভিন্ন রকমের গাছ, কেওড়া, গরান, বাইন ইত্যাদি এসব গাছ দিয়ে কিন্তু দেখেন আমি কিন্তু খুব রিস্কের ভিতরে আছি, পড়ে যেতেও পারে এরকম অবস্থা। এখানে কাদামাটির খেলা। এখানকার একটা বাড়িতে আমরা ভেতরে প্রবেশ করছি, দেখেন কতটা বিপদসংকুল পরিবেশ, এবং শহরের রাস্তা হয় পিচঢালা পথ, আর সুন্দরবন এলাকার যে বাসাবাড়ির রাস্তা হয় সেগুলা বনের কাঠ দিয়ে বা অন্যান্য কাঠ দিয়ে তৈরি করা। দেখেন কতটা দুরবস্থা। এভাবেই কিন্তু প্রতিনিয়ত চলছে এখানকার মানুষ। একটু বৃষ্টি হলেই অবস্থা খুবই খারাপ। দেখেন একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায় হঠাৎ করে, তাহলে সে আকস্মিকভাবে কিন্তু চিকিৎসা সেবার কোনো উপায় নাই। একটু কাদা হলে নাজেহাল অবস্থা। চলুন দেখি আরো আমরা সামনে এগিয়ে যাই এবং আশেপাশের এলাকার মানুষের সাথে কথা বলি। একজন স্টুডেন্ট চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে কি ফায়ার সার্ভিসের লোক নাকি? নাম কি তোমার? নবকৃষ্ণ। নবকৃষ্ণ, কেমন আছো তুমি? ভালো আছি। ভালো আছো? কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5 এ।
ক্লাস 5-এ? বাহ, তোমার স্কুল এখান থেকে কত দূরে? 1-2 কিলো হবে। 2 কিলোমিটার? 2 কিলোমিটার রাস্তা তোমার যাইতে কষ্ট হয় না? প্রাইভেট প্রাইভেট? আরে তোমার স্কুল এখান থেকে কত দূরে? 1 কিলো। 1 কিলোমিটার। তো এই যে বর্ষাকাল দেখতে পাচ্ছি তোমার পায়ে একেবারে সেই বুট জুতা, কাদার জুতা, এটা পরেই সবসময় যাতায়াত করতে হয় না? হ্যাঁ। কষ্ট হয় না তোমার? 1 কিলোমিটার দূরে স্কুল প্রতিনিয়ত যাও, কষ্ট হয় না? কষ্ট হয় না, না? মানে এটা ভালো লাগে স্কুল যাইতে। তো তুমি বড় হয়ে কি হতে চাও? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার হতে যাও, তোমার জন্য আমরা শুভকামনা করছি। নবকৃষ্ণের মতো এখানকার প্রতিটা শিশু এরকম কষ্ট করে তাদের জীবন গাড়ি কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখেন, শহরে মানুষের ঘর হয় ইট পাথরের তৈরি, আর এখানের ঘর গাছের লাঠি দিয়ে তৈরি। বরান গাছের যে ডাল, সেই ডাল দিয়ে কিন্তু সুন্দর করে একটা বলা যায় আসলে ইকো ফ্রেন্ডলি ঘর। নিচে মাটি, বরান গাছের যে ডাল সেটা দিয়ে কিন্তু ওয়ালটা করা হয়েছে, আর উপরে কিন্তু এটা গোলপাতা। গোলপাতা কিন্তু এখন শহরে মানুষ আর কোথাও খুঁজে পান না, দেখাও যায় না। তবে যেহেতু এটা সুন্দরবন এলাকা, সুন্দরবনের ভিতরে এই এলাকাটা, এখানকার মানুষের কাছে গোলপাতাটা একটু সাশ্রয়ী, এজন্যই কিন্তু এই গোলপাতা দিয়ে ঘরটা কিন্তু ছাও হয়েছে। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ ইউসুফ। আপনি তো এলাকারই মানুষ। জি এলাকারই। তো এই রাস্তাঘাটের যে অবস্থা, কাদা, এভাবে কি হাঁটা যায়? এটাই অভ্যাস তো আর কি। এটা অভ্যাস হয়ে গেছে না? হ্যাঁ। দেখেন এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে, তারপরে দেখেন কি কাদা, কি পরিমাণে কাদা। আর যদি এলাকাতে বৃষ্টি হয় তাহলে তো আর হাঁটার উপায় নাই। উপরে ছাতা, নিচে কাদা, যাবেন কিভাবে বলেন? কি করার, যাতে মানুষের তো যাইতে হইব। এখন একটা গন্তব্যে যাইতে গেলে কাদা আর হাঁপা কিছু। আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং বিষয়, যদি এলাকার মানুষের কারো বিয়ে হয়, কাদার ভিতরে কিভাবে কি হবে? তখন নদী পথ দিয়ে চলাচল করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে বলা যায় প্রত্যেকটা বাড়িতেই কিন্তু নৌকা আছে। হ্যাঁ, নৌকা আছে। সেই নৌকার মাধ্যম দিয়ে যাতায়াত করে। যাচ্ছেন কোথায়? বাজারে? না, আচ্ছা, আমরাও আসতেছি চা খাওয়ার জন্য, চলেন। কাকার সাথে কথা বললাম, কাকা কিন্তু চা খাইতে যাচ্ছে প্রায় 3 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে। দেখেন কাদার ভিতর দিয়ে, তারপরেও কিন্তু চা খাওয়া লাগবে, যাওয়াই লাগবে। চা খাইতে গেলে গাও গরম করা লাগবে আগে। আমার ইউসুফ ভাই চা গরম, গাও গরম। এখন প্রতিদিন কি গা গরম করতেই হবে? এখন আমার তো মনে করেন নেশা নাই চার বিষয়। এখন কাদা দেখলে মনে করেন নেশা এমনি মরে যাইব, কিন্তু যাদের নেশা আছে তাদের তো যাইতে হইব, কিছু করার নেই। অবশেষে কিন্তু একটু পাকা রাস্তার দেখা পেলাম। পাকা রাস্তা বলতে ইট বিছানো রাস্তার উপরে, তারপরেও কিন্তু কিছুটা হলেও স্বস্তিদায়ক। দেখেন উপকূলীয় অঞ্চল, সুন্দরবন অধ্যুষিত এলাকা। দেখেন একেবারে, এ তো ঝাঁকে ঝাঁকে পাখি, কয়েক শত পাখি। কিন্তু কি পাখি এগুলা? শালিক না? দেখেন পাখিগুলা কিন্তু যাওয়া আসা করছে। ঘুরতে ঘুরতে প্রায় মাগরিবের রক্ত হয়ে এলো। দেখতে পাচ্ছেন সূর্য একেবারে পশ্চিম আকাশে ঢলে পড়েছে। তো নামাজ তো আদায় করতে হবে। দেখি এখানের সুন্দরবনের ভিতরে একটা মসজিদ পেয়ে গেলাম, দেখে আসি মসজিদটার কি অবস্থা। দেখেন মসজিদে আসতে গেলেও কিন্তু খুবই কষ্টের, খুবই ছোট্ট একটি মসজিদ, একেবারে জীর্ণ শীর্ণ কুঠির বলা যায়। শহরের মসজিদগুলো দেখেন কত চাকচিক্য, কত কোথাও একেবারে টাইলস এসি দিয়ে মোড়ানো। আর দেখেন এখানেই কিন্তু অজু করতে হয়, অজুর ঘাট এটা দেখেন শব্দ নেই। দেখেন এখানেই কিন্তু মানুষ প্রতিনিয়ত অজু করছে এবং নামাজ আদায় করছে। দেখেন এখানে অজু করাটাও দেখেন খুবই কষ্টের, খুবই টাফ ব্যাপার। উপকূলের মানুষের প্রতিনিয়ত জীবনযাপন আসলে খুবই কষ্টের। দেখেন দর্শক বন্ধুরা, মসজিদটা দেখেন খুবই ছোট, একেবারে জরাজীর্ণ, একেবারে কুঠিরের মতো। কি আর বলবো আপনাদেরকে, 4 কিলোমিটার হাঁটছি। 4 কিলোমিটার হেঁটে কিন্তু এই যে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পেলাম। দেখেন 88 নম্বর
চুনকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এই 4 কিলোমিটার, সামনে 4 কিলোমিটার, 4-5 কিলোমিটারের ভিতরে কিন্তু একটি মাত্র প্রাইমারি স্কুল। এভাবেই কিন্তু উপকূলীয় অঞ্চলের যে বাচ্চারা আছে তারা কিন্তু খুবই কষ্টের সাথে লেখাপড়া করে। এরকম একটা প্রাইমারি স্কুল দেখেন কি অবস্থা, এতটা পথ কাদা অতিক্রম করে একটা বাচ্চা স্কুলে আসে প্রাথমিক শিক্ষা গ্রহণ করার জন্য। এজন্যই উপকূলের মানুষের জীবনযাপন খুবই কষ্টদায়ক। উপকূলের বাচ্চারা কিন্তু কষ্টের ভিতর দিয়ে বেড়ে ওঠে, জীবন সংগ্রামের ভিতর দিয়ে বেড়ে ওঠে, তারা বড় হয়। তারপরেও কিন্তু জীবন থেমে থাকে না, জীবন কিন্তু জীবনের গতিতেই চলমান। তো দর্শক বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত নিচের কমেন্ট বক্সে জানাবেন। আর হ্যাঁ, আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন। তবে আগামীতে অন্য কোনো স্থানে দেখাবো দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনযাপন। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।